আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আমাদের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়টি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যারা আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আমরা খুব কম সময়ের ভিতরে সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে পারি। তো একটি অধ্যায়ের আমরা যদি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই অধ্যায়টির আগে বেসিক ধারণাগুলো ভালোভাবে জানতে হবে এবং অধ্যায়টি থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয় ওইগুলো সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা অধ্যায়গুলোর অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অধ্যায় থেকে কোন সৃজনশীল প্রশ্নগুলো আসে, আবার ওইগুলো আপনারা কিভাবে সমাধান করতে পারবেন, ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে আপনারা খুব সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে বুঝতে পারবেন। তো দেখেন আমি এখানে আপনাদের জন্য যে বিষয়গুলো এখানে লিখে রাখছি বোর্ডের ভিতরে, তা যদি আপনারা একটু ভালোভাবে বুঝেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন, অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আমরা এখানে আগে যে জিনিসটি বুঝবো তা হচ্ছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অধ্যায়টির নাম কেন মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অধ্যায়ের নাম থেকে আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারি তা হচ্ছে আমরা সাধারণত যার হিসাব রাখি এখানে তা হচ্ছে মজুত পণ্যের হিসাব রাখি। অর্থাৎ আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বা কোম্পানিতে কি পরিমাণ পণ্য মজুদ আছে তার হিসাবে সাধারণত আমরা সংরক্ষণ করে থাকি। এখন আসেন, কোম্পানি যখন তার মজুদ পণ্যগুলোকে বাজারে ইস্যু করবে বা বিক্রয় করবে, ইস্যু বা বিক্রয় করার সময় সে কোন পদ্ধতিগুলো ব্যবহার করবে, অর্থাৎ কোন পদ্ধতিতে সে মূল্য নির্ধারণ করবে, এই পদ্ধতিগুলো একটু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তার আগে আপনাদেরকে এখানে আরো একটি বিষয় জানতে হবে, তা হচ্ছে মজুদ সংরক্ষণ পদ্ধতি। দেখেন, আমরা সাধারণত মজুদ সংরক্ষণ করে থাকি দুই ভাবে। একটি হচ্ছে অবিরাম বা নিত্য মজুদ পদ্ধতি, আরেকটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোম্পানি যখন তারা মজুদ সংরক্ষণ করবে তখনই তারা সাধারণত এই দুইটি পদ্ধতি ফলো করে। বড় আকারের ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সাধারণত অবিরাম বা নিত্য মজুদ পদ্ধতিকে ফলো করে। আর ছোটখাটো যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থাকে আমাদের, তারা অবশ্যই কালান্তিক মজুদ পদ্ধতিতে কি করে, মজুদ সংরক্ষণ করে থাকে। কালান্তিক মজুদ পদ্ধতিতে সংরক্ষণ করার সময় তারা যখন বাজারে পণ্যগুলো ইস্যু করে, এই ইস্যু করার সময় তারা কিভাবে মূল্য নির্ধারণ করে এবং তারা কোন পণ্যগুলো আগে ইস্যু করে এবং কোন পণ্যগুলো তারা পরে ইস্যু করবে, আবার কিভাবে তারা পণ্যগুলো ইস্যু করবে তার মূল্য সাধারণত তারা যেভাবে নির্ধারণ করে থাকে তা হচ্ছে তারা ৪ ভাবে করে থাকে। কয়ভাবে করে থাকে? ৪ ভাবে করে থাকে। এই বিষয়টা একটু ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতিতে যারা মজুদ সংরক্ষণ করে থাকে তারা সাধারণত পণ্যের মজুদ অর্থাৎ পণ্য ইস্যু করার সময় পণ্যগুলোর মূল্য তারা সাধারণত ৪ ভাবে নির্ধারণ করে থাকে। এ ৪ ভাবে নির্ধারণ করাই সাধারণত আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কারণ এখানের প্রশ্নগুলো সাধারণত আমাদের এখান থেকেই আসে। দেখেন আমরা এখানে প্রথমে আপনাদের জন্য লিখছি মজুদ পণ্যের মূল্যায়ন পদ্ধতি। অর্থাৎ কালান্তিক মজুদ পদ্ধতিতে যারা মজুদ সংরক্ষণ করে থাকে তারা কিভাবে মজুদ পণ্যের মূল্যায়ন করে এবং মজুদ পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করে, এই বিষয়গুলো আমরা এখানে দেখিয়ে দিব। প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। দেখেন আমরা এখানে লিখছি প্রথমে যেটি, তা হচ্ছে আগে আসলে আগে যায়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো পদ্ধতি। অর্থাৎ ফিফো পদ্ধতিতে যদি আমরা অনুসরণ করি তাহলে ফিফো পদ্ধতিতে আমরা অবশ্যই এটি মনে রাখবো যে গুদামে আমি যে পণ্যটি আগে রাখবো ওই পণ্যটি কি করব, আমি আগে বিক্রি করে ফেলবো। অর্থাৎ আমার গুদামে যে পণ্যটি আগে আসবে সেই পণ্যটিকে আমরা কি করব, আগে ইস্যু করব বা বিক্রয় করব, যাকে আমরা ইংরেজিতে বলি দেখেন ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আগে যাকে আমরা রাখবো তাকে আমরা আগে কি করব, বিক্রয় করে ফেলবো। সেজন্য দেখেন বাংলাতে আমরা বলি আগে আসলে আগে যাই। অর্থাৎ যেটি আগে আসবে তাকে আমরা আগে কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো। এরপর আমাদের দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে শেষে আসলে আগে যাই। দেখেন ইংরেজি পুনরূপ দেখলে আমরা সাধারণত চিনতে পারি, তা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো পদ্ধতি। দেখেন ভালো করে মনে রাখবেন, যদি আমরা কোনো পণ্য শেষে রাখি তাহলে ওই পণ্যটিকে আমরা কি করব, আগে বিক্রয় করে ফেলবো। এটি হচ্ছে আমাদের লিফো পদ্ধতির কাজ। অর্থাৎ লিফো পদ্ধতি যখন আমরা অনুসরণ করতে যাব তখন আমরা শেষে যেটিকে আনবো তাকে আমরা আগে কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো গুদাম থেকে। এটি একটু ভালো করে মনে রাখবেন। তারপর আপনাদেরকে এখানে যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে গড় ব্যয়। এই গড় ব্যয় পদ্ধতি দুইটি পদ্ধতিতে সাধারণত আমরা কি করে থাকি, পণ্যগুলো ইস্যু করে থাকি। তা হচ্ছে
সরল গড় পদ্ধতি আর একটু হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। দেখেন, সরল গড় পদ্ধতি আপনাদের প্রশ্নের ভিতরে থাকে না, কিন্তু আপনাদেরকে অবশ্যই ভারযুক্ত গড় পদ্ধতিটি ভালোভাবে শিখতে হবে, কারণ এখান থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন আপনাদের থাকবে। সরল গড় পদ্ধতিকে বলা হয় সিম্পল এভারেজ, আর ভারযুক্ত গড় পদ্ধতিকে বলা হয় ওয়েটেড এভারেজ। ভালো করে মনে রাখেন, ভারযুক্ত গড় পদ্ধতিতে কি? ভারযুক্ত গড় পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে আমার গুদামে কতগুলো পণ্য আছে এবং কত টাকার পণ্য আছে, তাদের ভিতর থেকে আমাকে কি করতে হবে, প্রত্যেকটি পণ্যের মূল্য কত তার এভারেজ একটি আমাদেরকে মূল্য বের করে নিতে হবে। আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পারবো। সেজন্য আমি আপনাদেরকে এখন ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি কিভাবে আমরা পণ্যগুলি ইস্যু করে থাকি তা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব। দেখেন, আমরা এখানে প্রথমে যেটি লিখব তা হচ্ছে আমাদের ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটি আমি আগে গুদামে রাখবো ওই পণ্যটিকে আমি কি করব, আগে বিক্রি করে ফেলবো। দেখেন, আমরা এটি কিভাবে বুঝবো। আমরা এখানে প্রথমে ধরে নিয়ে আমাদের গুদামে প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল, এখানে আপনারা ধরে নেবেন প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল ধরেন আমাদের 500 একক, 500 একক। এরপরে আমরা কি করছি, ক্রয় করছি। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে, ক্রয় করলে কি আপনার গুদামে পণ্যের পরিমাণ কি বাড়ে নাকি কমে? অবশ্যই মনে রাখবেন, যখন আমরা ক্রয় করব তখন আমাদের গুদামে পণ্যের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। সেজন্য ধরে নেন আমরা এখানে গুদামে ক্রয় করছি আরও 100 একক কি করছি, ক্রয় করছি। ক্রয় করছে আমাদের গুদামে কি হচ্ছে, পণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা কি করছি, আবার ক্রয় করছি। ক্রয় করছি ধরেন আমরা এখন 200 একক ক্রয় করছি, তাহলে গুদামে আমার পণ্যের পরিমাণ কি আছে, বৃদ্ধি আছে। কিছুদিন পরে দেখা গেল কোম্পানি সে বিক্রয় করছে আপনার 500 একক, বিক্রয় করছে কি 500 একক। এখন এখানে আমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে, এই যে কোম্পানি বিক্রয় করছে বা ইস্যু করছে, দেখেন বিক্রয় যে কথা, আমাদের ইস্যু কি কথা, এক কথা। যখন কোম্পানি বিক্রয় বা ইস্যু করবে তখন কোম্পানি কোন পণ্যগুলো বিক্রয় করবে, সে কি আগের পণ্যগুলো বিক্রয় করবে নাকি সে শেষের পণ্যগুলো বিক্রয় করবে, এটি আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। তার মানে এখন আমরা কিভাবে বুঝবো এটি, দেখেন আমরা কোন পদ্ধতি অনুসরণ করি। আমরা এখানে যে পদ্ধতি অনুসরণ করি তা হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি বলতে বোঝায় ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসলে আগে যায়, যে পণ্যটিকে আমরা আগে আনবো সে পণ্যটিকে কি করব, আমরা আগে বিক্রি করে ফেলবো। দেখেন এখানে আমরা আগে আনছি কাকে, প্রারম্ভিক মজুত পণ্য আমাদের 500 একক, আর ক্রয় হচ্ছে 100 একক, আবার ক্রয় হচ্ছে 100 একক। এখন আমরা যেহেতু ফিফো পদ্ধতি অনুসরণ করি, এখন আমরা বিক্রি করার সময় কি করব, আমরা অবশ্যই আগে যে 500 একক আছে এই 500 একক আমরা কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো। তারপর আমরা কি করব, 100 একক বিক্রি করব, তারপর আমরা 200 একক বিক্রি করব। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যাকে আনবো তাকে আমরা আগে কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো। সেজন্য আমরা এখানে যে 500 একক বিক্রয় করব, এই 500 একক আগে আমরা বিক্রয় করব কোথা থেকে, প্রারম্ভিক যে একক আছে ওই একক থেকে আমরা কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো। এরপর আমাদেরকে এখানে বুঝতে হবে লিফো পদ্ধতি। তো আমরা এখানে যেটি করব, আমরা এখানে লিখে নিব লিফো পদ্ধতি। লিফো পদ্ধতি কথাটি আমরা এখানে কি করব, লিখে নিব। এটি লেখার পরে আমরা এখন এখানে যেটি করব, ধরে নেন আমার গুদামে এখন আছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদের পরিমাণ হচ্ছে আমাদের 200 একক। এরপর আমি কি করছি, ক্রয় করছি 100 একক। তারপর আমি আবার ক্রয় করছি আপনার 200 একক। এখন আমি ইস্যু করছি বা বিক্রয় করছি 50 একক, ধরে নেন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে, আপনি যে ইস্যু করছেন বা বিক্রয় করছেন, তাহলে আপনি এখন কোন পণ্যটিকে আগে ইস্যু করছেন বা বিক্রয় করছেন। এখন আমরা দেখেন কোন পদ্ধতি অনুসরণ করি, আমরা পদ্ধতি অনুসরণ করি লিফো পদ্ধতি। লিফো পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটিকে আমি শেষে ক্রয় করব ওই পণ্যটিকে আমি আগে কি করব, বিক্রয় করে ফেলবো। আমরা সেজন্য এখানে আপনাদের জন্য লিখে রাখছি শেষে আসলে আগে যায়, যে পণ্যটিকে আমি গুদামে শেষে রাখবো ওই পণ্যটিকে আমি কি করব, আগে বিক্রয় করে ফেলবো। এই যে আমরা এখানে দেখেন আমাদের আগে প্রারম্ভিক মূল্য হচ্ছে কত, প্রারম্ভিক একক হচ্ছে 200 একক, তারপর হচ্ছে ক্রয় হচ্ছে আমাদের 100 একক,
তারপর আবার ক্রয় হচ্ছে আমাদের 200 একক। এখন আমরা যেহেতু লিফো পদ্ধতি অনুসরণ করি, এখন আমরা যদি পণ্যগুলোকে বিক্রয় বা ইস্যু করি, তখন আমরা দেখেন বিক্রয় বা ইস্যু করার সময় আমরা অবশ্যই শেষে যে পণ্যটি আমরা ক্রয় করছি, ওই পণ্য থেকে আমরা কি করব? বিক্রয় বা ইস্যু করব। কারণ আমরা কোন পদ্ধতি অনুসরণ করি? আমরা লিফো পদ্ধতি অনুসরণ করি। লিফো পদ্ধতির মূল কথা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। শেষের পণ্যটি আপনি কি করবেন? আগে বিক্রয় করে দেবেন। এটা একটু ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা অবশ্যই লিফো পদ্ধতিতে যে পণ্যটি শেষে ক্রয় করবেন, সেই পণ্যটিকে আগে কি করে ফেলবেন? ইস্যু বা বিক্রয় করে ফেলবেন। এরপর আপনাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হচ্ছে বারযুক্ত গড় পদ্ধতি। দেখেন এখানে আমরা এখানে লিখব বারযুক্ত গড়। বারযুক্ত গড় পদ্ধতিটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, কারণ সৃজনশীল গ নাম্বারে আমাদেরকে অবশ্যই বারযুক্ত গড় পদ্ধতিতে কি করতে বলবে? মাল খতিয়ান প্রস্তুত করতে বলবে। সেজন্য আমরা এখানে বারযুক্ত গড় পদ্ধতি একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ধরে নেন এখানে আমি 2টি কলম ক্রয় করছি। আমরা এখানে লিখব কলম। আমি 2টি কলম ক্রয় করছি, যার মূল্য হচ্ছে 10 টাকা। এরপর আমি কি করছি? আবার 2টি কলম ক্রয় করছি, যার মূল্য হচ্ছে আপনার 10 টাকা। এরপরে ধরে নেন আমি 4টি কলম ক্রয় করছি, যার মূল্য হচ্ছে 20 টাকা। এখন দেখেন আমাদের পণ্যটি সেম। পণ্যটি কি? কলম। অর্থাৎ আমরা প্রথমে 2টি কলম ক্রয় করছি, এরপরে আবার 2টি কলম ক্রয় করছি, এরপরে আমরা আবার কি করছি? 4টি কলম ক্রয় করছি। দেখেন প্রথম যে 2টি কলম ক্রয় করছি তার মূল্য হচ্ছে 10 টাকা, এরপরও 10 টাকা, এরপরে 4টি কলমের মূল্য হচ্ছে কত? 20 টাকা। এখন আমাদেরকে তারা যদি বলে ভারযুক্ত গড় পদ্ধতিতে কি করো? মাল খতিয়ান প্রস্তুত করো, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সকল আমরা এককগুলোকে আগে কি করব? যোগ করে ফেলবো। দেখেন আমরা এখানে যদি কত একক পণ্য ক্রয় করছি, অর্থাৎ কত একক কয়টি কলম ক্রয় করছি? আমরা এখানে 8টি কলম ক্রয় করছি। 8টি কলম ক্রয় করাতে আমাদের কত টাকা খরচ হয়? দেখেন খরচ হয় আমাদের সাধারণত এখানে 40 টাকা। এখন আমাদেরকে যদি ভারযুক্ত গড় পদ্ধতি বলে, তাহলে আমাদেরকে অবশ্যই একটি এভারেজ মূল্য বের করে নিতে হবে। দেখেন গড় শব্দটি মনে রাখবেন, গড় মানে হচ্ছে ভাগ করা। অর্থাৎ অবশ্যই আপনারা যতগুলো পণ্য ক্রয় করছেন বা যতগুলো আপনারা কলম ক্রয় করছেন, কলমের মূল্য কত? এই কলমের মূল্যকে আপনি অবশ্যই কি করবেন? আপনি কত একক কলম ক্রয় করছেন তা দ্বারা অবশ্যই ভাগ করে দেবেন। ভাগ করার পরে আপনাদের একটা এভারেজ মূল্য আসবে, যাকে বলা হয়, দেখেন এখানে 5 টাকা আসে। এই যে আপনাদের এখানে একটা 5 টাকা এভারেজ মূল্য আসে, এই মূল্যটাকে সাধারণত বলা হয় ভারযুক্ত গড় পদ্ধতিতে মূল্য নির্ধারণ। তো সাধারণত আপনাদেরকে ভারযুক্ত গড় পদ্ধতিতে একটু ভালো করে বুঝতে হবে, এবং আমি আপনাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো যখন সমাধান করে দেব, তখন এই ব্যাপারটি আরো খুব সহজে বুঝিয়ে দেব। এখন আসেন আমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল ক, খ, গ নম্বরে কোন সৃজনশীল প্রশ্নগুলো আসে। আমাদেরকে ক নম্বরে তারা বলে ঘাটতি একক বা সমাপনী এককের পরিমাণ নির্ণয় করো। অবশ্যই আমাদেরকে ক নম্বরে তারা ঘাটতি একক বা সমাপনী এককের পরিমাণ কি করতে বলবে? নির্ণয় করতে বলবে। তারপর খ নম্বরে আমাদেরকে বলতে পারে ফিফো পদ্ধতি অথবা লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। যারা আমরা 2024 সালে পরীক্ষা দিব, তাদের লিফো পদ্ধতিতে সাধারণত প্রশ্ন আসবে না। আমাদেরকে অবশ্যই ফিফো পদ্ধতিতে কি বলবে? মাল খতিয়ান প্রস্তুত করতে বলবে। 25 বা 26 সালে যারা আমরা পরীক্ষা দেব, তাদেরকে ইনশাল্লাহ অবশ্যই লিফো পদ্ধতি এবং ফিফো পদ্ধতি দুইটি আমাদের সিলেবাসে থাকতে পারে। এরপরে গ নম্বরে আমাদেরকে অবশ্যই বলবে বারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এটি হতে সাধারণত আমাদের প্রশ্নের ধরন। আমাদেরকে গ নম্বরে আরেকটি জিনিস বলতে পারে, তা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। যদি থাকে তাহলে তা কিভাবে নির্ণয় করতে হয়, আমি যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করব, তখন অবশ্যই আপনাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে দেব। তো এই ছিল আমাদের সাধারণত মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির বেসিক ধারণা, যেগুলো না জানলে আপনারা এই অধ্যায় অঙ্কগুলো সমাধান করতে পারবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কিভাবে ফিফো পদ্ধতিতে আমরা মাল খতিয়ান প্রস্তুত করতে পারি তা আপনাদেরকে একটি সৃজনশীল মাধ্যমে বুঝিয়ে দেব। যদি আজকের ভিডিওতে আপনাদের কোথাও সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, এবং ভিডিওটি আপনারা অবশ্যই প্রয়োজন হলে আবার দেখে নেবেন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এটি না বুঝলে আমরা খুব সহজে কি করতে পারবো না? অঙ্কগুলো সমাধান করতে পারবো না। সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।